আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, যা যা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আমরা দেখো আজকে হচ্ছে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য, অধ্যায় নাম্বার 9। ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য। এই যে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের যে থিওরেম, এটা আমাদের সারা জীবন লাগবে। তোমরা হয়তো আগে এই সম্পর্কে কিছু শুনছো কিনা আমি জানি না, অনেকে হয়তো শুনে থাকতে পারো, অনেকে হয়তো শোনা নাই। না জাভিদ, আমি করি না। অনেকে হয়তো শুনছো পিথাগোরাসের উপপাদ্য কি জিনিস, বা নাম শুনছো হয়তো পিথাগোরাসের। তিনি একজন গণিতবিদ ছিলেন, তার একটা উপপাদ্য আছে যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের। তো ত্রিভুজ তো বিভিন্ন প্রকার হয়, বাহু বেধে ত্রিভুজ বিভিন্ন প্রকার, কোণ বেধে ত্রিভুজ বিভিন্ন প্রকার। তো এই যে কোণ ভেদে ত্রিভুজ যে 3 প্রকার হয়, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, তার ভিতরে যেটা আছে মাঝখানে সূক্ষ্মকোণী, সমকোণী, এই সমকোণী ত্রিভুজের উপরে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা দেয়া হয়েছে। এছাড়া কিন্তু আমরা বাহুবেদেও ত্রিভুজ জানি, যে সমবাহু, বিষমবাহু আর হচ্ছে সমদ্বিবাহু। তো এই যে ত্রিভুজের বিভিন্ন প্রকার ভেদ আছে আমাদের বাহু ভেদে, কোণ ভেদে, তো এই কোণ ভেদের ভিতরে যেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ওটার উপরই পিথাগোরাসের উপপাদ্য। তো আশা করছি এতটুকু হচ্ছে আমরা বুঝতে পারছি। সাদিদ, একটু মনোযোগ দিয়ে ক্লাস করেও দেখবা কি যে এটা অনেক ইজি হয়ে গেছে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাস করা লাগবে। অনেকে দেখি পিথাগোরাসের উপপাদ্য বলে দিছে, লিখছে আর কি। শান্ত, এই যে বেসিক যেই জিনিসপত্রগুলো আছে ওইগুলোতে ফোকাস দেওয়া লাগবে। তোমাদের ক্লাসে পড়ানোর সময় দেখবা বেসিক কিছু ডিসকাশন করে নিয়েছিলাম, যেমন সদৃশকোণী ত্রিভুজ কি, তারপর হচ্ছে সর্বসমতার শর্ত, এগুলো হচ্ছে কাজে লাগে। এইগুলা দিয়েই দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম জ্যামিতির জিনিসপত্রগুলো সলভ করে ফেলি। তারপরেও এটা একটা চ্যাপ্টার, এটা দেখো এটা অনেক ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক আর কি। পিথাগোরাস একজন গণিতবিদের নাম। হ্যাঁ, তোমার নাম যেমন দিয়েছে তোমার বাবা মা, তেমন পিথাগোরাসের নামও হয়তো তার বাবা মা দিয়েছিল। এই জন্য এটা তার নাম হচ্ছে পিথাগোরাস। আর সে যেহেতু একটা উপপাদ্য দিছে, তাই তার নামের সে হচ্ছে নামটা দিছে পিথাগোরাসের উপপাদ্য। দ্যাটস ইট, আর কোনো ইতিহাস নাই। হ্যাঁ জাভিদ, এখানে ম্যাক্সিমাম জিনিসই সমকোণী ত্রিভুজের উপরে, বাট দেখবা কি যে ডিফারেন্ট ডিফারেন্ট ত্রিভুজ বা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিওমেট্রিক শেপ, যেমন আমরা চতুর্ভুজ পড়ছি, চতুর্ভুজের ভিতরেও কিন্তু সমকোণী ত্রিভুজ বানানো যায়। আমরা এই সব জিনিসপত্রগুলো দেখবো, এই সমস্ত প্রবলেম সলভ করব। তো ইন্টারেস্টিং এই চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টার দেখবো আমরা জ্যামিতিক প্রমাণও করতেছি, আবার বিভিন্ন সুন্দর সুন্দর অঙ্কও করতেছি। তো মজা পাবো এই চ্যাপ্টারে। তো চলো শুরু করা যাক। শুরুতে দেখো তোমাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক এখানে দেওয়া আছে। তো এটা নিয়ে আমরা আজকে আর ডিসকাস করবো না, যেহেতু নতুন চ্যাপ্টার শুরু করতেছি, পুরোটাই নতুন চ্যাপ্টারে থাকবো। এটা সলিউশন দেখো সুন্দর মতো এখানে দেওয়া আছে, এটা দেখে নিবা আর কি, দেখলেই বুঝতে পারবা, কারণ আমরা সেম ধরনের প্রবলেম অনেকবার করাইছি এতদিন ধরে। তাহলে আজকের লেকচার শুরু করা যাক। দেখো শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আগে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে পড়তে হবে, তারপর আমরা দেখব পিথাগোরাসের উপপাদ্য, এরপরে বিকল্প প্রমাণ সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে, মানে পিথাগোরাসের উপপাদ্য আমরা আজকে প্রুফ করব। তো তোমরা যদি পিথাগোরাসের উপপাদ্য আজকে বুঝে যাও এই ক্লাস থেকে, তাহলে এটা হচ্ছে মনে করো তোমাদের জন্য একটা বড়সড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো এইটা বোঝার চেষ্টা করবা যে কিভাবে আমরা কি করতেছি। হ্যাঁ, এটা বোঝা খুবই কঠিন কিছু না, জাস্ট মনোযোগ দিয়ে দেখবা। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে দেখো এখানে একটা স্টোরি আছে এরকম, যে ধরো তুমি তোমার বাসা থেকে স্কুলে যাওয়া, স্কুলে যাওয়ার 2টা পথ আছে। একটা পথ হচ্ছে তুমি মনে করো তোমার বাসা থেকে উত্তর দিকে হাঁটলা, এই রাস্তা দিয়ে, এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে মনে করো উত্তর দিকে হাঁটলা, হাঁটার পরে তারপরে পশ্চিম দিকে হেঁটে তুমি তোমার স্কুলে চলে গেলে, এটা একটা পথ। আরেকটা পথ তোমার বাসা থেকে মনে করো সোজা শুধু স্কুল দেখা যায়, ওই দিকটা হেঁটে গেলা। যেদিন মনে করো তুমি হোমওয়ার্ক করো নাই বা কোনো একটা টিচারের পড়া নাই, সেদিন কি করবা, তুমি এই দিক থেকে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবা, কারণ তোমার তো তাড়াতাড়ি স্কুলে যাওয়ার ইচ্ছা নাই বা তোমার স্কুলে যাওয়ার ইচ্ছাই নাই। তো ওই দিন আমরা কি করতাম, এই দিক দিয়ে হেঁটে যাইতাম। ঠিক আছে, একটা লম্বা পথ নিতাম, বা ফাঁকিবাজি করবো যেই দিন, হ্যাঁ, যে স্যার আসতে গিয়ে দেরি হয়ে গেছে, এরকম আমরা করছি স্কুলে থাকতে, বাট এগুলো করা উচিত না। তো মনে করো যেদিন ফাঁকিবাজি করবা সেদিন এই দিক দিয়ে যাইতা। আর যেদিন ধরো যে পড়াটা সব খুব ভালো মতো পড়ে আসছো, বা ধরো স্কুল থেকে বাসায় ফিরবা, এই দিক দিয়ে ডিরেক্ট চলে আসবা, দেখা যাচ্ছে পরীক্ষায় 100তে 100 পাইছো ম্যাথে। তো ওই দিন তো আম্মুকে খাতা দেখাইতে হবে। তো ওই দিন কি করতাম, আমরা সোজাসুজি দৌড় দিয়ে স্কুল থেকে বাসায় চলে আসতাম। যাই হোক, এটা একটা স্টোরি। তো এখন এই পথটা, এই পথ দিয়ে যদি আমরা স্কুলে যাই, এটাকে নাম দিলাম আমরা 1 নাম্বার পথ। এটা ধরো 1 নাম্বার পথ আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার পথ, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পথ। কোন পথে স্কুলে যাওয়াটা আমাদের জন্য সহজ,
তুমি দেখেই কিন্তু বলে দিতে পারবা কিভাবে। মনে করো এই পথের দৈর্ঘ্যটুকু হচ্ছে এ, এই যে শুরুতে এই পথের দৈর্ঘ্য এ, আর এতটুকু হচ্ছে মনে করো বি, আর এটা মনে করো সি। তোমার বাসা থেকে স্কুলের ডিরেক্ট দূরত্ব এটা হচ্ছে সি। তাহলে তুমি জানো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল সেটা কি হবে? অবশ্যই এবং অবশ্যই ত্রিভুজের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে না? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, এই যে এটা একটা তো ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটার সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি, এই তৃতীয় বাহু থেকে কি হবে? বড় হবে। তার মানে আমাদের জন্য সব থেকে ছোট পথটা হচ্ছে 2 নম্বর পথ। তার মানে 2 নং পথ হচ্ছে আমাদের সহজ পথ, 2 নং পথ ছোট। তো আমরা কি করব? আমরা যদি দ্রুত চলে যাইতে চাই তাহলে অবশ্যই 2 নম্বর পথ দিয়ে আমরা যাব। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের একটা প্রপার্টি। এখন এখানে অনেকে তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। তো আসলে এখানে পিথাগোরাসের উপপাদ্যটা ইনভ্যালিড। এটার উত্তর তোমরা এই ক্লাস শেষে পাবা, যে এখানে যে এই যে দ্বিতীয় পদ দিয়ে আমি স্কুলে যাব, এটার উত্তর আছে এখানে, ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, এটাই আমার উত্তর। কিন্তু এখানে যদি তুমি বলো যে ভাইয়া দেখেন আমি একটু লিখতেছি, এটা কি জিনিস একটু পরে আমরা বোঝাবো, এটা নিয়ে এই ক্লাস, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। তো এখান থেকে কিন্তু তুমি কোনো কনক্লুশন দিতে পারো না। হ্যাঁ, এটা কিন্তু এখান থেকে কোনো কনক্লুশন তুমি দিতে পারো না, এটা জাস্ট নর্মাল একটা স্টেটমেন্ট হয়ে যাবে। অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এইটা, এই কারণে হচ্ছে আমাদের স্কুলে যাওয়া সহজ 2 নম্বর পদ দিয়ে। তো চলো আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের ভিতরে যাই। এটা একটা ছোটখাটো স্টোরি ছিল। তো শুরুতে আমাদের কোণ জানা লাগবে, কোণ কাকে বলে। ঠিক আছে, হ্যাঁ, জাভিদ এর উত্তর পাবা ক্লাস শেষে। ঠিক আছে, তো কোণ কাকে বলে এটা আমাদের আগে জানা লাগবে। কোণ হচ্ছে একটা জ্যামিতিক, আমাদের হচ্ছে একটা এলিমেন্ট, যেটা হচ্ছে মনে করো দুইটা রেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে, দুটা রেখা কোনো বিন্দুতে ছেদ করলে সেখানে কি তৈরি হয়? কোণ তৈরি হয়। কোণের ডেফিনেশন কি? দুটি রেখা মানে দুটা লাইন বা রে যদি কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে সেখানে কি হয়? অ্যাঙ্গেল তৈরি হয়। রেখা কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুতে কি তৈরি হয়? ছেদ বিন্দুতে কোণ তৈরি হয়। ওকে, যতটুকু দুটা রেখার মধ্যবর্তী যে অংশ, এই অংশটাকে বলতেছি আমরা কোণ। এখানে দেখো কয়েকটা কোণ তৈরি হবে। তুমি এতটুকুকে নাম দিতে পারো অ্যাঙ্গেল এ, এইটুকুকে নাম দিতে পারো অ্যাঙ্গেল বি, এইটুকুকে নাম দিতে পারো অ্যাঙ্গেল সি, এইটুকুকে নাম দিতে পারো অ্যাঙ্গেল ডি। ঠিক আছে, অ্যাঙ্গেল ডি। তো এটা হচ্ছে আমাদের কোণ। কোণ কাকে বলে এটা আমরা দেখলাম। তো এখানে অনেক ধরনের কোণ আছে। আমাদের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কারা? সন্নিহিত কোণ হচ্ছে পরপর পাশাপাশি থাকা দুইটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এখন দেখো আমরা আরেকটা ডেফিনেশন দেখব, সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কারা? মনে করো দুটা রেখা কোনো বিন্দুতে ছেদ করছে, ছেদ করার পরে পাশাপাশি যে দুটা কোণ উৎপন্ন হবে তারাই সন্নিহিত কোণ। ছেদ বিন্দুর সাপেক্ষে with respect to intersecting point the angles, ছেদ বিন্দুর সাপেক্ষে যে কোণগুলো পাশাপাশি থাকে তাদেরকে কি বলে? সন্নিহিত কোণ বলে। পাশাপাশি থাকলে কি হবে? সন্নিহিত কোণ। আর যদি বিপরীত দিকে থাকে বিপ্রতীপ কোণ। এগুলো কিন্তু আমরা চিনি। ঠিক আছে, এখানে সন্নিহিত কোণ কারা কারা? এখানে দেখো সন্নিহিত কোণের এক্সাম্পল হচ্ছে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি হচ্ছে সন্নিহিত কোণ। তারপরে তুমি চাইলে বলতে পারো অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি, এরা দুইটা আবার সন্নিহিত কোণ। তারপরে বলতে পারো অ্যাঙ্গেল সি ও অ্যাঙ্গেল ডি, আর লাস্টে এবং অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল এ, এরা হচ্ছে পরস্পর কি? সন্নিহিত কোণ। বিপ্রতীপ কোণ কারা? বিপ্রতীপ কোণে যে বিপরীত দিকে আছে যারা, তারা হচ্ছে বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণের ডেফিনেশনটা আমরা লিখলাম না, তোমরা বুঝতে পারো যে বিপরীত দিকে যে দুটো কোণ থাকে এরা বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলো সবসময় কি হয়? সমান হয়। বিপ্রতীপ কোণগুলো কি হয়? সবসময় সমান হয়। ওকে, নিতুন রয় সন্নিহিত কোণ বুঝো নাই? দেখো সন্নিহিত কোণ বলছি কি? পাশাপাশি যা থাকে তারাই সন্নিহিত।
এই যে অ্যাঙ্গেল এর পাশে কে আছে, অ্যাঙ্গেল বি আছে, তাহলে এরা দুইটা হচ্ছে সন্নিহিত কোণ। ঠিক আছে, আশা করি এখন বুঝতে পারছো। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, যদি ইংলিশ ভার্সন হও, সন্নিহিত কোণের ইংরেজি হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, মানে যারা পাশাপাশি থাকবে এরা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা সন্নিহিত কোণ। ঠিক সেম ভাবে তুমি বলতে পারো ভাই বি আর সিও তো সন্নিহিত কোণ, ইয়েস। তারপর বলতে পারো সি আর ডিও তো সন্নিহিত কোণ, অবশ্যই। আবার বলতে পারো ডি আর এও তো সন্নিহিত কোণ, অবভিয়াসলি। ওকে, না, সন্নিহিত কোণের মান সমান কে বলছে? এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান নাও হইতে পারে। সমান হইলে কি হয় ওটা আমরা দেখবো। এই যে এখানে এই অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান নাও হইতে পারে, সমান হয় না সবসময়। কিন্তু কে কে সমান হবে? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমান হবে, কারণ এরা বিপ্রতীপ কোণ। বিপরীত দিকে যারা থাকে তাদেরকে বলি আমরা বিপ্রতীপ কোণ। তো আমরা এখানে আর ডিসকাশন করব না, আমরা এখন আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসি। এতটুকু শেষ, এতটুকুর ভিতরে যতটুকু বুঝছো ততটুকুই তোমার জন্য এনাফ। ওকে, ইনশাল্লাহ সাদিদ। শান্ত না শুনলে হচ্ছে একটু টেনে দেখে নিতে হবে, ঠিক আছে? সমকোণ, সমকোণ কাকে বলে বলো তো? তোমরা বলো তো, সমকোণ কাকে বলে? সমকোণ কাকে বলে বলতে পারবা? সমকোণ কাকে বলে? এগুলাই পড়েছি তানজিম। সবাই বলতেছে 90 ডিগ্রি। তোমরা কি জানো ডিগ্রির ডেফিনেশন কই থেকে আসছে? আমি আগে ডিগ্রির ডেফিনেশনটা দিই, যে তোমরা যে বলতেছো 90 ডিগ্রি মানে সমকোণ, এই ডিগ্রির ডেফিনেশন আসছে সমকোণ থেকে। তো সমকোণ থেকে তুমি ডিগ্রির ডেফিনেশন পাইছো, আবার ওই ডিগ্রি দিয়ে তুমি সমকোণকে ডিফাইন করতে পারো না। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 6 এর পর আর কি। ক্লাস 6-এ তোমাদের বইয়ে সমকোণ কাকে বলে এটা দেয়া ছিল, তোমরা হয়তো পড়ে আসো, মানে ভুলে গেছো আর কি। তো দেখো, ডিগ্রির ডেফিনেশন হচ্ছে তুমি যদি এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি বলা হয়। ডেফিনেশনটা কি বলছি আরেকবারই বলবো। যদি আমরা এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগকে কি বলা হয়? 1 ডিগ্রি। তার মানে একটা সমকোণকে যদি ভাগ করো 90 ভাগে, 1 ডিগ্রি 1 ডিগ্রি করে কত ডিগ্রি কোণ তৈরি হবে? 90 ডিগ্রি। বাট ইটস নট দ্য ডেফিনেশন অফ সমকোণ, ঠিক আছে? বা রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশন এটা না। রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশনটা হচ্ছে, দেখো, মনে করো দুইটা রেখা এভাবে ছেদ করছে। তার আগে তোমাদেরকে একটু বলি, এই যে কোনো বিন্দুতে যখন হচ্ছে দুইটা কোণ উৎপন্ন হবে, কোনো বিন্দুতে দুইটা রেখা ছেদ করবে, তখন যে কোণ উৎপন্ন হবে, এই যে সন্নিহিত কোণদ্বয় সমষ্টি কি হয় জানো? সবসময় সন্নিহিত যে কোনো দুনিয়ার যে কোনো সন্নিহিত রৈখিক কোণ দ্বয়ের সমষ্টি, সমষ্টি কত হয় বলো তো দেখি, বলতে পারো কিনা? যে কোনো সন্নিহিত রৈখিক কোণদ্বয় সমষ্টি, মানে এই যে রৈখিক ভাবে সন্নিহিত দুইটা কোণের সমষ্টি কত? ভেরি গুড, তোমরা তো সেই পারো। বলছে 180 ডিগ্রি। ইয়েস, সমষ্টি অলওয়েজ কত হবে আমাদের? 180 ডিগ্রি হবে, বা 180 ডিগ্রি মানে দুই সমকোণ বলতে পারো। তো আমরা দুই সমকোণ কথাটা আপাতত এখানে না লিখি, 180 ডিগ্রি বলি। এখন দেখো, এইখানে মনে করো দুটা রেখা এমন ভাবে ছেদ করছে এই পয়েন্টে, এই যে একটা রেখা, এই একটা রেখা, দুইটা রেখা এমন ভাবে ছেদ করছে যেন দুটা রেখা, ডেফিনেশন শোনো, সমকোণের ডেফিনেশন, দুটা রেখা পরস্পরকে এমন ভাবে একটা বিন্দুতে ছেদ করবে যেন তাদের দ্বারা উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত হয়? সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি তো সবসময় 180 ডিগ্রি হবে, মানে দুটা রেখা এমন ভাবে ছেদ করছে যেন তাদের দ্বারা উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমান হয়। কি বলছি? তাদের দ্বারা উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল হবে। ঠিক আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। এইটা হচ্ছে সমকোণের অ্যাকচুয়াল ডেফিনেশন, অ্যাকচুয়াল। ওকে, না নানজিবা, এটা ডেফিনেশন না। লম্বের ডেফিনেশন কি তুমি বলতে পারবা? লম্বের ডেফিনেশন কি? লম্বের ডেফিনেশন, 90 ডিগ্রির ডেফিনেশন সব এখান থেকে আসে, সমকোণের ডেফিনেশন থেকে। আসো আমরা লিখি, লিখবা এভাবে ডেফিনেশনটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেফিনেশন। যদি দুটি রেখা একটি বিন্দুতে পরস্পরকে এমন ভাবে ছেদ করে যেন উৎপন্ন, ছেদ করছে, হ্যাঁ, এমন ভাবে ছেদ করছে যেন উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়, উৎপন্ন উৎপন্ন সন্নিহিত
কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাহলে উক্ত কোণকে সমকোণ বলে। মানে সমান সমান কোণ, খুব সহজ সাবলীল ডেফিনেশন। এর ভিতরে দেখো আমি 90 ডিগ্রির কথা আনছি বা লম্বের কথা আনছি, এর ভিতরে লম্বের কথা আমি উচ্চারণ করি নাই, 90 ডিগ্রির কথা উচ্চারণ করি নাই। এটা সব থেকে পিওরেস্ট ডেফিনেশন সমকোণের, যে দুটা রেখা একটি বিন্দুতে পরস্পরকে এমন ভাবে ছেদ করবে যেন উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে উক্ত কোণগুলোকে বা উক্ত কোণকে কি বলে? সমকোণ বলে। দেখো ডেফিনেশনের ভিতরেই আছে সমকোণ কাকে বলে। সমান সমান কোণ, এই কোণটাও যা এই কোণটাও তাই, সমান সমান কোণ। এখন ধরো এটা যে 90 ডিগ্রি হবে আমি জানি না, লেটস সে আমরা কেউই জানি না যে এটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা কত হবে চলো আমরা বের করি। ধরে নিলাম এই কোণটা হচ্ছে এক্স, বাই ডেফিনেশন আমরা আসবো। হ্যাঁ, ধরে নাও যে দুটা সরলরেখা এমন ভাবে ছেদ করছে, দুটা রেখা এমন ভাবে ছেদ করছে যেন সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমান হয়। দুটা কোণ যদি পরস্পর সমান হয় তাহলে দুটাকে আমরা বলতে পারি এক্স। দুইটা যেহেতু পরস্পর সমান, তাহলে আমরা কি জানি সন্নিহিত কোণদ্বয়ের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে 2x সমান কত আসে? 180। এক্স এর ভ্যালু কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন আশা করি আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, এভাবে বলতে পারো। রাফি যেই ডেফিনেশনটা বলছে যে দুটা সরলরেখা একটা আরেকটার উপর এমন ভাবে দণ্ডায়মান হবে যেন উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে সেই কোণগুলোকে সমকোণ বলে। একই কথা। ওকে, রৈখিক কোণ মানে একই রেখার এই যে এগুলাকে বলি আমরা রৈখিক যুগল কোণ। মানে মনে করো একটা রেখার উপরে এরকম একটা অন্য একটা রেখা টানছো, হ্যাঁ, তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে আর একটা কোণ তৈরি হয়েছে, মানে 180 ডিগ্রিকে দুইটা কোণে ভাগ করছো তুমি, এগুলাকে বলে আমরা রৈখিক যুগল কোণ। ঠিক আছে, রৈখিক কোণ মানে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? 180, এটাই রৈখিক কোণ। ওকে, চলো এবার আমরা দেখি সমকোণ তো চিনলাম, কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ এটা আমরা দেখবো এখন। এই স্লাইডে অনেক ইনফরমেশন আছে, মনোযোগ দিয়ে মনে রাখবা এগুলা সব। কোণের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার। কি কি? সূক্ষ্মকোণী, যে ত্রিভুজের একটা কোণ অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণী। ঠিক আছে। 2 নাম্বার সমকোণী। সমকোণী মানে কি? একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ। 3 নাম্বার স্থূলকোণী। স্থূলকোণী। ঠিক আছে, ত্রিভুজ 3 প্রকার, কোণের ভিত্তিতে সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। ওকে, এবার আমরা তো চিনলাম যে সমকোণী ত্রিভুজ কি, যে এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলবো। আর সমকোণ মানে কত ডিগ্রি? যে আমরা এখান থেকে দেখলাম 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি আমরা দেখলাম। তো এখন ডেফিনেশনটাও আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এখন চলো আমরা হচ্ছে সামনে আগাই। সামনে দেখো, এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখবো আর কি। তো দেখো, যে ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহুর উপর লম্ব, অথবা যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, অথবা একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ডেফিনেশন। আর একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তো সমকোণী ত্রিভুজের আমরা একটু পরিচিতি দেখে নিই। এখানে একটু সমকোণী ত্রিভুজ আঁকায় আমরা বুঝে নিই। দেখো, এটা একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এর দেখো আমরা বলতে পারি এ বি সি হচ্ছে একটা সমকোণী, এটা হচ্ছে তার সমকোণ। এখন আমরা কি জানি? প্রথম কথা, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ প্লাস অ্যাঙ্গেল বি এ সি সমান কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন দেখো আমি বলেই দিলাম যে অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ। তার মানে আমাদের কি হবে? অ্যাঙ্গেল বিসিএ প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কেন? কারণ এটার ভ্যালু, অ্যাঙ্গেল এবিসির ভ্যালু কত? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি?
যে ত্রিভুজের দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, অথবা তার যে সমকোণ সেটা হচ্ছে যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি অথবা একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। তাহলে দেখো এই দুটার যোগফল কত আসতেছে আমাদের, অ্যাঙ্গেল বি সি এ প্লাস অ্যাঙ্গেল বি এ সি, এটা আসবে হচ্ছে 90 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন সমকোণী ত্রিভুজের, যে একটা কোণ সমকোণ অথবা সমকোণের বিপরীত যে দুটা কোণ আছে তাদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। আর আমাদের কি বললো, এই যে সমকোণের বিপরীতে যে বাহু আছে, খেয়াল করে, এটা সমকোণ, তার বিপরীতে এই যে আমাদের এসি বাহু আছে, এটাকে আমরা বলি অতিভুজ। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এটাকে কি বললাম? অতিভুজ বা হাইপোটেনাস। ঠিক আছে, অতিভুজ বা হাইপোটেনাস। আর এখন দেখো, যে কোনো কোণের সাপেক্ষে তুমি ওই কোণের একটা, যে কোনো কোণের সাপেক্ষে যদি তুমি বলতে পারো, একটা হবে তোমার হচ্ছে ভূমি, আর যেটা ওই যে 90 ডিগ্রিতে সোজাসুজি ভাবে দাঁড়ায় থাকে, এটাকে মনে রাখবা লম্ব বা পারপেন্ডিকুলার। এটা হচ্ছে ভূমি বা বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। ওকে, হাইপোটেনাস। এখন সমকোণী ত্রিভুজটা আমরা চিনলাম, এখন সামনে আগাই, চলো সামনে দেখি। সামনে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্যটা সুন্দর সুন্দর মতো দেখবা, যে পিথাগোরাস সাহেব আমাদেরকে কি বলতেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, বুঝো, অতিভুজের উপর, অতিভুজের মানে হচ্ছে হাইপোটেনাস। ওকে, অতিভুজের উপর দণ্ডায়মান, অতিভুজের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির ভূমি এবং লম্বের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্র গুলোর সমষ্টির সমান, বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির সমান। সমষ্টির সমান। তাহলে আমরা কি বললাম, যে মনে করো কোনো একটা সমকোণী ত্রিভুজ আছে, তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনাসের উপরে দণ্ডায়মান কোন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার কি হবে, ত্রিভুজটার বাকি যে দুটা বাহু আছে, একটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, আর একটা হচ্ছে বেস, এই লম্বের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ভূমির উপর বা বেইজের উপরে দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সমষ্টি, তাদের সমান। ঠিক আছে, কে? অতিভুজের উপরে দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে তোমরা বলো না স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটার মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু আমরা কিন্তু শিখছিলাম চ্যাপ্টার 4-এ যে এ স্কোয়ার মানে কি, একটা বর্গক্ষেত্র আছে যার বাহুর লেন্থ হচ্ছে এ, তার এরিয়া বোঝাই হচ্ছে আমাদের এ স্কোয়ার। ওকে, না বুঝলে এই যে দেখো, এখন বুঝবা। এই দেখো, মনে করো আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, তোমরা তো আবার একটু বাংলা কথা কম বুঝো, তোমাদের ছবি দিয়ে দেখানো লাগে। এই দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ চিনছো, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। এই দেখো, অতিভুজের উপর একটা বর্গ আছে, এই বর্গের বাহুর দৈর্ঘ্য বি, তার মানে এর ক্ষেত্রফল কি হবে? বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার, এই বি স্কোয়ার কি হবে জানো? এটা কি তার লম্ব না? লম্বের দৈর্ঘ্য আমরা ধরছি সি, এখানে যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল মনে করো সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার, আর এখানে ভূমি, ভূমির দৈর্ঘ্য এ, তাহলে এখানে এ স্কোয়ার, তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি হবে? বি স্কোয়ার। মানে অতিভুজের উপরে অঙ্কিত, এই যে আমাদের অতিভুজ, অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর হচ্ছে লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এখন বুঝছো এটা কি বলছে? এখন বুঝছো? মানে আমাদের হাইপোটেনাসের উপরে যেই স্কোয়ার থাকবে তার এরিয়া,
হাইপোটেনাসের উপর যে স্কোয়ার আছে তার এরিয়া, আমাদের বেইজের উপরে যে স্কোয়ার আমরা চিন্তা করতে পারি তার এরিয়া, আর হচ্ছে পারপেন্ডিকুলারের উপরে যেই স্কোয়ার আমরা চিন্তা করতে পারি, এই দুইটার যেই এরিয়া, এই এরিয়ার সামেশন আমাদের কি হবে জানো? এই ছোট দুইটা স্কোয়ারের এরিয়ার সামেশন আমাদের হবে এই হাইপোটেনাসের উপরে রাখা যে স্কোয়ার আছে তার সামেশনের সমান। এটাই হচ্ছে পিথাগোরিয়ান থিওরেম। ওকে, পিথাগোরাসের থিওরেম। এই যে ইফাজ উচ্চতা, এটা আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। উচ্চতা নরমালি বলা যায় না, অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট উচ্চতা, এটা শিখবা কয়েকদিন পরে। আপাতত এটাকে উচ্চতা হিসেবে ট্রিট করো। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এবি হচ্ছে আমাদের অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, হাইপোটেনাস। তারপর হচ্ছে এটা কি লিখছে? বিবি, এটা হচ্ছে সি মনে করো, এটা বি না, এটা সি, তাহলে এটা এসি হচ্ছে, এসি হচ্ছে আমাদের অতিভুজ। তারপরে বিসি দেখো, বিসি হচ্ছে আমাদের ভূমি বা বেস। তারপরে হচ্ছে আমাদের এবি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, লম্ব বা পারপেন্ডিকুলার। আমরা কি বললাম? অতিভুজের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে সেটা কি হবে? অতিভুজের বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার না? অতিভুজের উপরে দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হবে ভূমির উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস মানে সমষ্টি কার? লম্বের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এটাই। তাহলে দেখো এখানে খুব সুন্দর মতো দেখানো আছে যে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার হবে। তুমি যেভাবে নাম দাও সেভাবে হবে। অবশ্যই আমি প্রুফ করে দেখাবো, আশা করি এটা আমরা বুঝতে পারছি। স্টেটমেন্ট হচ্ছে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনাসের, কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের উপরে তোমার যে স্কোয়ার থাকে তার স্কোয়ার যদি রাখো তাহলে তার যে এরিয়া সেটা কি হবে? তোমার ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেসের উপরে যদি কোনো একটা স্কোয়ার রাখো তার এরিয়া, প্লাস তুমি যদি তার পারপেন্ডিকুলারের উপরে কোনো একটা স্কোয়ার রাখো তার এরিয়া সমষ্টির সমান। সেটা কার কে হবে? হাইপোটেনাসের উপরে যে স্কোয়ার রাখছো তার। তো এটা লেখা আছে এখানে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর দণ্ডায়মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির ভূমি এবং লম্বের উপরে দণ্ডায়মান বর্গক্ষেত্রগুলোর ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই পিথাগোরাসের উপপাদ্য, খুবই সহজ। ওকে, এখানে আমরা দেখলাম ডেমনস্ট্রেশনটা দেখলাম। স্টেটমেন্ট অবশ্যই মুখস্থ করতে হবে, আর এটা তোমার চিরকাল মুখস্থই থাকবে। একবার মুখস্থ করলে কোনোদিনও ভুলবা না, কারণ এটা এতবার আমরা ইউজ করি, মানে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে এসেও এগুলো ইউজ করি, মানে এটা লাগবেই, এটা সারা জীবন লাগবে। কেউ যদি সায়েন্সে থাকে, মানে সায়েন্স রিলেটেড কিছুতে থাকে, তার এটা লাগবেই, বা নর্মাল কোনো ফিল্ডেও যদি যায় তার এটা লাগবে। পিথাগোরাসের থিওরেম লাগবেই। মানে এই যে অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা ভূমি আর লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, এটা তোমার চিরকাল লাগবে, এটা লাগবেই। তাহলে চলো আমরা সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য একটা সুন্দর কুইজ আছে, এই কুইজের উত্তরটা ঝটপট দাও তো লাবিবা, শুরু থেকে। তাহলে আবার মানে শুরু থেকে পুরো জিনিসটা আবার রিওয়াইন্ড করো, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। এখানে ঘটনাটা কি ঘটছে? এখানে আমরা দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ আছে। তো সমকোণী ত্রিভুজের তুমি একটু ধরে নাও তো কোন বাহুগুলা কি। এটাকে ধরলাম আমরা এ, এই বাহুটার দৈর্ঘ্য আমার দেয়া নাই, এটাকে ধরলাম আমরা বি, বি সমান হোয়াট আমি জানি না, এটা মনে করো সি। তাইলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হবে। এটা কি লিখলাম?
লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করো এই লম্বের উপরে তুমি একটা বর্গক্ষেত্র আঁকাইছো, এই লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কার সমান হবে? এই দুটার যোগফল। এই মনে করো অতিভুজের উপরে একটা বিশাল বড় বর্গ আঁকাইছিলা, তার ক্ষেত্রফলের সমান হবে। ঠিক আছে, মানে আমাদের লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। তাহলে এখানে দেখো আমাদের আননোন যে ভ্যালুটা আছে সেটা কি? বি স্কোয়ার। দেখো আমার এর ভ্যালু কত? 6 স্কোয়ার। তাহলে একে আমি লিখতে পারি 6 স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা হচ্ছে 10 স্কোয়ার। তো বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, 6 স্কোয়ার মানে 36, তাহলে এটা কত আসবে? 64। তাহলে বির ভ্যালু কি আসবে? √64। প্লাস মাইনাস আসবে না কেন? কারণ ত্রিভুজের সাইড বা বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে এটার ভ্যালু কত আসবে? 8। তাহলে এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য আমরা পাইছি বি, বির ভ্যালু হচ্ছে 8। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে দেওয়া আছে 6 সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার স্কোয়ার হবে, বর্গ সেন্টিমিটার হবে। তাহলে কত আসে? 24 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর কোনটা? এ। দেখো তো বুঝতে পারছো কিনা? আমরা যদি রেজাল্টটা পাবলিশ করি আমাদের লিডার বোর্ডে, যদি লিডার বোর্ড দেখি, ফার্স্ট আছে আতিকা, তারপর হচ্ছে মারুফ, সাইমা, সিয়াম, মুনতাকা, সোয়াদ, প্রত্যয়, জাভিদ, শাইয়ান, রাজিন। ওকে, তোমাদের হচ্ছে অ্যান্সার দেওয়ার টাইম স্প্যান দেখে আমার মনে হচ্ছে তোমরা বই দেখে দেখে দাঁড়াচ্ছ। ঠিক আছে, আজকে শিওর হয়েছি, কারণ এটার উত্তর এত তাড়াতাড়ি দেওয়া যায় না। হয়তো 2-1 দিছো, বাট কয়েকজন শিওর, আমি ড্যাম শিওর। দৈর্ঘ্য গুণ প্রস্থ কেমনে করছো ভাইয়া? তুমি প্রস্থই জানো না, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হবে? 10 গুণ 6 করলে তো 60 আসে, 60/2। এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ না। ঠিক আছে রামিসা, ভূমির ইংরেজি জিওমেট্রিতে ল্যান্ড না, ওটা হচ্ছে তোমার নর্মাল লাইফে ল্যান্ড। ভূমির বাংলা হচ্ছে বেইস। ঠিক আছে, ওকে। একজন প্রশ্ন করছে রুট কেন? ভাইয়া দেখো, বি স্কোয়ার সমান যদি 64 হয়, তাহলে তুমি এখান থেকে বির ভ্যালু কেমনে বের করবা? রুট করে বের করবা না? ক্লাস 6-এ পড়ানো হয় এগুলা। ঠিক আছে, রুট করে এখান থেকে আসে। ওকে, সমস্যা নাই, এরপর থেকে দেখবা কুইজ চেঞ্জ হয়ে গেছে, রিয়েলি চেঞ্জ হবে। চলো আমরা সামনে আগাই। সামনে আগানোর আগে আমরা বেশ কিছু জিনিসপত্র পড়ে ফেলি। দেখো বলছে কি, এই জিনিসটা দেখো, যদি তোমাকে বলা হয় কোন ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয়, মানে সমষ্টি সমান যদি হয়, তাহলে বলছে ত্রিভুজটি কেমন? বলো তো কেমন? জাভিদ ধৈর্য ধরো ভাইয়া, একটু পরে আমরা প্রমাণ দেখব। ইয়েস, সমকোণী। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ডেফিনেশন। সমকোণী ত্রিভুজ, অ্যান্সার হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো, এই মনে করো একটা ত্রিভুজ আছে আমাদের, ছোট করে আঁকাই। এরপরে আমরা যে কোনো 2 বাহুর উপরে বর্গক্ষেত্র নিব। এই বাহুর উপরে মনে করো একটা বর্গক্ষেত্র আঁকাইছি, মনে করবো বর্গক্ষেত্র হয়েছে। তারপরে এই বাহুর উপরে একটা বর্গক্ষেত্র আঁকাবো, মনে করবো বর্গক্ষেত্র হয়েছে। এই 2টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আমাদের বলছে কি, তৃতীয় বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা আবার রোটেট করতে হবে। ওকে, আমরা দেখি, রোটেট করি আর একটু। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। দেন ছোট করে দিতে হবে, ছোট করে দিলে আমাদের হয়ে যাবে। ছোট, এই দেখো, এটা ছোট হচ্ছে না। ওকে, হোয়াট এভার, আমরা এটা হাত দিয়ে আঁকাই, ডোন্ট নিড টুলস। এখানে মনে করো একটা বর্গক্ষেত্র আছে, এটা বেশি দূর চলে যাবে। তো ধরো বর্গক্ষেত্র হয়েছে, এটা মনে করো আমাদের বর্গক্ষেত্র। তো বলছে এখানে একটা বর্গক্ষেত্র আছে, এটা মনে করলাম আমরা এই স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার
আর এটা হচ্ছে সি স্কোয়ার। তো প্রশ্নে বলছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল কার সমান? তৃতীয় বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে এই দুইটার সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা সমকোণী ত্রিভুজ। ওকে, ইনাম দেখছি, সমস্যা নেই, ভেরি গুড। এবার চলো আমরা সামনে আগাই। সামনে হচ্ছে তোমাদের অনেক আকাঙ্ক্ষিত বসে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। আমরা হচ্ছে এখন প্রমাণ করব, ঠিক আছে? আমরা এখন প্রমাণ করব। প্রমাণে আসার আগে তোমাদেরকে একটু বলি, একটা জিনিস নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো ভাবতেছি, যে আমাদের কাছে যদি সমকোণী ত্রিভুজ থাকে, সমকোণী ত্রিভুজের, এটা তোমরা এই কুইজের উত্তর যেহেতু দিছো তার মানে তোমরা এটা বুঝো প্লাস পারো, যে সমকোণী ত্রিভুজের এবিসি যদি হয়, মনে করো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটার দৈর্ঘ্য হচ্ছে বি, এটা হচ্ছে সি, কথার কথা। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, অথবা আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি স্কোয়ার, এক্সট্রিমলি সরি, এ বি স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার সমান কি হবে? এসি স্কোয়ার। তো ধরো তোমার দুইটার ভ্যালু দেয়া আছে, 3 নাম্বারটা বের করতে হবে। মনে করো এটা দেয়া আছে 6, এটা দেয়া আছে 8, তোমার এটা বের করতে হবে। কিভাবে বের করবা? জাস্ট এসি লাগবে না? তাহলে এসির ভ্যালুকে তুমি কি বলবা? এসির ভ্যালু আসবে রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক সেম ভাবে তোমার যদি অন্য কিছু লাগে, মনে করো বিসি লাগবে, তাহলে বিসি কে তুমি কি লিখতে পারো জানো? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এইভাবে ক্যালকুলেট করে তোমরা কি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা? হ্যাঁ, এসির ভ্যালু 10 আসবে, 6 8 এটা 10 হবে। এটা কিভাবে হয়? রুট ওভার 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দ্যাট মিনস 6 6 36, 28টা 64, যোগ করলে রুট ওভার 100, মানে কত আসবে? 10 ইউনিট। আশা করি এটা বের করতে পারবা। ওকে, তো এটা কিন্তু আমাদের এমসিকিউতে বা সব জায়গায় কাজে লাগবে, পিথাগোরাসের উপপাদ্য ভালো মতো পড়ো। এখন হচ্ছে আমরা প্রুফে যাই, চলো, যে দুটা সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রুফ করব। এটা খুবই সহজ, এটা ক্ষেত্রফলের মাধ্যমে আমরা প্রুফ করব। কিসের মাধ্যমে? ক্ষেত্রফল। মনে করো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, আমরা নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই বাহুর দৈর্ঘ্য মনে করো এ, এই বাহুর দৈর্ঘ্য মনে করো বি, এই বাহুর দৈর্ঘ্য মনে করো সি, ঠিক আছে? এখন আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে, কাজটা খুব একটা কঠিন না, আমরা বাকিটুকু খুব সুন্দর হবে না আঁকানো, হ্যাঁ আগে বলে নিচ্ছি, বাকিটুকু আঁকানো খুব একটা সুন্দর হবে না, আমরা আঁকাচ্ছি। দেখো আমরা এখন এই যে বিসি কে বর্ধিত করব। দেখো খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা কি বলতেছি। আমরা বিসি কে বর্ধিত করব কি পর্যন্ত জানো? ডি পর্যন্ত। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করব। এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করব। এখন বর্ধিত করব কতটুকু দৈর্ঘ্য নিয়ে? এই বি এর সমান দৈর্ঘ্য নিয়ে, বি এর সমান দৈর্ঘ্য নিয়ে ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমরা শুরুতে লিখি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। শুরুতে লিখবা, মনোযোগ দিয়ে দেখো, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে সমকোণ। আমরা এখানে লিখব যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি বা সমকোণ। এখন আমরা কি লিখলাম, কি বললাম? যে বিসি কে সিডি পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে সিডি পর্যন্ত বর্ধিত করি, যেন, বর্ধিত করব র্যান্ডমলি, বর্ধিত করব না, বর্ধিত করি যেন সিডি সমান এবি হয়, সিডি সমান এবি হয়। কেন হয়? প্রমাণের স্বার্থে, ঠিক আছে? কেন হয়? প্রমাণের স্বার্থে। এরপরে দেখো আমরা এখান থেকে বেশ কিছু কাজ করব। এবার আমরা কি করব? এইবার মনে করো এই যে ডি বিন্দুর উপরে একটা লম্ব টানবো, লম্ব আঁকাবো, ডি বিন্দুর উপরে একটা লম্ব আঁকাবো। এই লম্বটা কতটুকু হবে আমাদের? এ বাহুর এই যে বিসি এর সমান, এটা মনে করো ই, ডি ই লম্ব
যেটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ এর সমান। এইগুলো আমি আর লিখতেছি না, ঠিক আছে, এটা তোমরা লিখবা। এখানে একটা লম্ব আঁকাবো। লাস্ট কাজ হচ্ছে, এটা লিখলেই পারবা, লাস্ট কাজ হচ্ছে আমরা সি আর ই বিন্দু জয়েন করে দিব। এখন তোমরাই বলো সি আর ই জয়েন করলে এই দৈর্ঘ্যটুকু কত হবে? দেখো, ভূমি হচ্ছে বি, লম্ব হচ্ছে এ, তাহলে এটা কি হবে? অতিভুজ। অতিভুজ ছিল সি না, তাহলে এতটুকু দৈর্ঘ্য কি হবে? সি হবে। লাস্ট কাজ, এ আর ই জয়েন করো। কি করবা? এ বিন্দু আর ই বিন্দু জয়েন করে দিবা। এ আর ই বিন্দু জয়েন করে দিলাম। এখন এখানে বেশ কিছু মজার ঘটনা ঘটবে, চলো ঘটনাগুলো আমরা একসাথে এক্সপ্লোর করি। এখানে কিন্তু কিছু লেখা আছে, হ্যাঁ, লেখাটুকু লিখবা তোমরা, ব্যাখ্যা নিজেরা লিখবা। আমি ক্লাসে বলছি, আমার কথা অনুসারে লিখে দিবা, ঠিক আছে? আমরা অনেক ভেঙে ভেঙে চিত্রটা আঁকাইছি, হ্যাঁ। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু প্লিজ কষ্ট করে রিক্যাপ করে দেখে নাও। যেহেতু অনলাইন ক্লাস করতেছো, এখানে বারবার রিপিট করার কোনো দরকার নাই, মানে যথার্থতা নাই। তোমার ওখানে বাটন আছে, জাস্ট একটু রিক্যাপ করে নিলে, রিক্যাপ বলতে তুমি ওটা জাস্ট পিছনের দিকে টেনে নিলেই হবে। এটা সব থেকে বেস্ট সলিউশন। ওকে, তো আমরা পুরোটা প্রুফ শেষ করার পরে আবার এক্সপ্লেন করবো, ততক্ষণ দেখতে থাকো। দেখো, এখানে আমরা দুইটা ত্রিভুজ বানাইছি, একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ সিডিই। আর এখানে দেখো সামগ্রিকভাবে একটা রম্বস তৈরি হয়েছে। ওকে, একটা কি তৈরি হয়েছে? রম্বস তৈরি হয়েছে। বাট এখানে বেশ কিছু কাহিনী আছে। কাহিনী কি জানো? এখানে আমাদের অ্যাঙ্গেলের সাথে কিছু জিনিসপত্র প্রুফ করতে হবে। যেমন দেখো, আমরা যদি লেখা শুরু করি, মনোযোগ দিয়ে দেখবা, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই, এই দুটা ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি এর ক্ষেত্রে আমরা কি জানি? অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি, এই যে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এসিবি সরি, প্লাস অ্যাঙ্গেল বিএসি, কত হবে এটা? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় আমাদের? 180 ডিগ্রি। 180 ডিগ্রি আমরা বানাইছি। ওকে, বর্ধিত না, বর্ধিত মানে বাড়ানো ভাইয়া। বর্ধিত মানে কি? বাড়ানো বা এক্সটেন্ড করা বা এক্সপ্যান্ড করা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো, আমাদের এটা তো 90 ডিগ্রি, এই ভদ্রলোক 90 ডিগ্রি। তাহলে একে যদি ওই পাশে পাঠাই দিই, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান কত আসবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, কত হয়? 90 ডিগ্রি। ওকে, এরপরে দেখো, এই যে দুটা ত্রিভুজ আমরা আঁকাইছি, এই দুটা ত্রিভুজ সর্বসম, তোমরা বুঝো? ত্রিভুজ দুটা যে সর্বসম, বুঝো? সর্বসম মানে কি? ত্রিভুজের বাহুগুলা সবগুলো কি সমান না? আমরা কিন্তু ইচ্ছা করে দুটা সর্বসম ত্রিভুজ আঁকাইছি। দেখো, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি, এই বাহুর দৈর্ঘ্য সি। তার মানে কি দুইটা ত্রিভুজ কি সর্বসম না? নিচের লাইনে তুমি ডিরেক্ট লিখে দিতে পারো যে চিত্র আমরা যেভাবে আঁকাইছি, ত্রিভুজ এবিসি হ্যাঁ সর্বসম ত্রিভুজ সিডিই অঙ্কন অনুসারে, বলতে পারো, আর যেভাবে তুমি বলো সমস্যা নেই। চাইলে প্রুফও করতে পারো, কোনো সমস্যা নেই। প্রুফ কিভাবে করবা? এই বাহু সমান, এই বাহু আর ওই বাহু সমান, তারপরে এই বাহু সমান, বাহু উপপাদ্য, ঠিক আছে? বাহু উপপাদ্য, এগুলো কিন্তু আমরা পড়াইছি, ঠিক আছে? জ্যামিতির যে লেকচারগুলো ছিল ওখানে কিন্তু পড়াইছি একদম ডিটেলসে, বাহু উপপাদ্য, ওটা লাগবে। এখন যদি সর্বসম হয়, তোমরা তো বুঝতেছো যে এই কোণটা অ্যাঙ্গেল ইসিডি কার সমান হবে জানো? এই কোণটা কার? সি আর বি এর ইন বিটুইন অ্যাঙ্গেল না? সি দৈর্ঘ্য আর বি দৈর্ঘ্যের ইন বিটুইন অ্যাঙ্গেল না? এখানে সি দৈর্ঘ্য আর বি দৈর্ঘ্যের ইন বিটুইন অ্যাঙ্গেল কোনটা? এটা না? তাহলে যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এখান থেকে তুমি কি লিখতে পারো জানো? এখান থেকে তুমি লিখতে পারো অ্যাঙ্গেল ইসিডি বা অ্যাঙ্গেল ডিসিই সমান কি হবে জানো? অ্যাঙ্গেল সিএবি বা বিএসি, অ্যাঙ্গেল বিএসি। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। এতটুকু আমরা বুঝছি কিনা? এখানে রম্বস কই পাইছো? এখানে কোনো রম্বস নাই, এটা রম্বস না, ট্রাপিজিয়াম। এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে? যাই হোক, আমি যদি রম্বস বলে থাকি ভুলে বলছি। ওকে, এই কোণ দুটা যে সমান, এটা কি বুঝছো? দেখো, সি
আর বি এর মধ্যবর্তী যে কোণ, এই ত্রিভুজেরও সি বাহু আর বি বাহুর মধ্যবর্তী কোণ কি হবে? সমান হবে, কারণ কি ত্রিভুজ দুইটা সর্বসম। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আমি ভুলে বলছিলাম ট্রাপিজিয়াম, এই সরি রম্বস মেবি, সরি। ওকে, এরপরে তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি। এখান থেকে এই জিনিসটা আমরা যদি 1 নম্বরে রিপ্লেস করে দিই, বা এখান থেকে দেখো আরো একটা কথা লেখা যায় যে এই যে এখানে কয়েকটা কোণ তৈরি হয়েছে, খেয়াল করো তো, এখানে কয়েকটা কোণ তৈরি হয়েছে না? এই কোণগুলোর দিকে আমাদের ইন্টারেস্ট। অ্যাঙ্গেল এ সি বি, মানে এই কোণটা নিছি এ সি বি, প্লাস অ্যাঙ্গেল এ সিই, প্লাস অ্যাঙ্গেল এই জিনিসটা ডিসিই। এটার ভ্যালু কত বলো তো? 180 ডিগ্রি না? একটা রৈখিক কোণ, লিনিয়ার অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এটা হচ্ছে লিনিয়ার অ্যাঙ্গেল, ঠিক আছে? এখন লিনিয়ার অ্যাঙ্গেল যদি হয়, লিনিয়ার অ্যাঙ্গেল হইলে এখন এখানে আমাদের বেশ কিছু পয়েন্ট চলে আসবে। দেখো এই কোণটা আমরা নিয়ে আসছি না, বি সি এ বা এ সি বি, এই কোণটা নিয়ে আসছি। আর এই কোণটা কার সমান? এই কোণটা আর এই কোণটা সমান না? ডিসিই কে কি বলতে পারি জানো? এই যে ডিসিই কে একটু আগে লিখে রাখছি, ডিসিই কে বিএসি বলতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিই প্লাস বিএসি। ডিসি এর পরিবর্তে কি লিখবো? বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের ইন্টারেস্টেড অ্যাঙ্গেল, এটার উপর একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এই অ্যাঙ্গেলটা কত আমি জানতে চাই, অ্যাঙ্গেলটা কত আমি জানতে চাই। তাহলে এই অ্যাঙ্গেলটা পরিচয় এসিই। তাহলে অ্যাঙ্গেল এসিই সমান কত আমরা লিখি? 180 ডিগ্রি মাইনাস এই দুটাকে ওই পাশে নেওয়া যায়, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি। এই দুটার যোগফল কত দেখো তো 1 নাম্বার ইকুয়েশন থেকে, তুমি চোখে দেখো কিনা। 1 নাম্বার ইকুয়েশনে দেখো এই দুটার যোগফল কত আমরা বের করে রাখছি। এই যে 180 থেকে যেটা বাদ দিচ্ছ এটার ফলাফল কত? 90। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা যেই অ্যাঙ্গেলটা নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, আমাদের আকাঙ্ক্ষিত যে অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এসিই। এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। কই থেকে লিখবা? 1 নং থেকে, প্রাপ্তি স্বীকার করতে হবে। তাহলে কত আসে? 90 ডিগ্রি। এইটা যে 90 ডিগ্রি আমরা প্রুফ করছি, এখনই আমাদের অঙ্ক শেষ, এখানেই প্রমাণ শেষ। ঠিক আছে, এখানেই প্রমাণ শেষ। কিভাবে? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পড়াইছিলাম, তোমাদের কি মনে আছে? এসিবি 90 ডিগ্রি কে বলছে দেখি? এসিবি 90 ডিগ্রি কই থেকে শুনছো জ্যোতি? সাদমান, তোমার যদি মাথার উপর দিয়ে যায় তাহলে ক্লাসটা আরেকটু রিওয়াইন্ড করে আবার দেখো, ঠিক আছে? এক জিনিস একবারে বুঝতে না পারলে, একটা কথা আছে না, দেখো শতবার দেখা লাগলে দেখবা, তখন মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। ওকে, আমরা এখন এই প্রমাণগুলো একটু কঠিন, আমি বললাম না, এটা যদি আজকে বুঝতে পারো, ক্লাস 8-এর যদি এই জিনিসগুলো বুঝতে পারো, তাহলে তোমার মানে একটা বড় অ্যাচিভমেন্ট। এমনি এমনি বলি নাই ক্লাসের শুরুতে এসে, যত ভেঙে পড়ানো যায় আমি পড়াইছি। ওকে, এখন যদি বুঝতে একটু অসুবিধা হয়, রিওয়াইন্ড করে পিছনে গিয়ে দেখো, তারপরেও পুরো প্রমাণটা শেষ হওয়ার পরে আমি আবার রিক্যাপ করব, তখন মনোযোগ দিয়ে দেখবা। ওই টিচার ইনবক্সে বকবক করলে, কমেন্ট লিখলে কখনো কিছু বুঝবা না। সবার উদ্দেশ্যেই বলতেছি, টিচার ইনবক্সে যদি পড়ে থাকো কিচ্ছু বুঝবা না। জ্যামিতি তো বুঝবাই না, তোমার রিচার্ড ফাইনম্যান এসে বুঝাইতে পারবে না যদি টিচার ইনবক্সে বসে থাকো। সবসময় স্ক্রিনের দিকে, আমি কি পড়াচ্ছি ওটার দিকে তাকায় থাকবা। ওই টিচার ইনবক্স ফেলাই দাও। ওটা যখন আমি বলি যে ওখানে বুঝছো কিনা, তখন গিয়ে বলবা বুঝছি বা বুঝি নাই। পড়ানোর মাঝখানে ভাই কিছুই বুঝতেছি না, এটা কি মানে? একটা জিনিস শেষ করার পরে তো বুঝবা, আগেই তো বুঝবা না। একটা জিনিস এন্ড পয়েন্টে গেলে না বুঝবা যে আচ্ছা এন্ড পয়েন্টে এভাবে আসলাম, এই জন্য ভাই মাঝখানে এভাবে এগুলা লিখছে। আমি কোথায় কি লিখতেছি ওটার উদ্দেশ্য কিন্তু বলে দিই আগে, যে আমার এই কোণটা জানার ইচ্ছা, এই জন্য আমি এই কোণটা কত সেটা বের করলাম। কিভাবে বের করছি সবই বলছি। যাই হোক, চলো আমরা সামনে আগাই। এটা 90 পায়ে গেছি। এখন তোমাদের অনেকদিন আগে যখন হচ্ছে চতুর্ভুজ পড়াচ্ছিলাম, তখন ট্রাপিজিয়াম দেখো, এ বি ডিই, এ বি ডিই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু তোমাদের পড়াইছিলাম, মনে আছে? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আসবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল যে দুইটা বাহু আছে, ট্রাপিজিয়াম চিত্রটা কেমন? দুইটা সমান্তরাল বাহু থাকে আর কি, আর দুইটা অসমান্তরাল বাহু থাকে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে দুটি সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু কি হবে? ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। সমান্তরাল, আচ্ছা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখানে দেখো আমাদের যে ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোন দুইটা বলো তো? এই দেখো, এটা লম্ব, এটাও লম্ব, তার মানে এই দুটা বাহু প্যারালাল বা সমান্তরাল, তার মানে এবি আর হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের দুইটা সমান্তরাল বাহু। তাহলে আমরা এখানে কি লিখবো? হাফ ইন্টু এবি প্লাস ডি ইন্টু আমাদের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এই দেখো, এটা কিন্তু লম্ব, আগে থেকে লম্ব, লম্ব দূরত্ব কি হবে? বিডি। লম্ব দূরত্ব কি হবে? বিডি। এখন আমরা সবগুলো দৈর্ঘ্য লিখে ফেলি। এখানে হাফ ইন্টু আমাদের থাকবে কি? এবির বাহু, এবির দৈর্ঘ্য কত? এবি হচ্ছে বি, ডি কত? এ। তাহলে এখানে আসতেছে বি প্লাস এ ইন্টু এখানে কি আসবে? বিডির দৈর্ঘ্য কত? দেখো, বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি। বিডি মানে কি? বিসি প্লাস সিডি। বিসি প্লাস সিডি মানে এ প্লাস বি। আলটিমেটলি এখানে দেখো কি পাচ্ছ? হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ একক। রেখে দাও। এখন দেখো, ট্রাপিজিয়ামের যে ট্রাপিজিয়াম আমরা বানাইছি, এই ট্রাপিজিয়ামের ভিতর তিনটা সমকোণী ত্রিভুজ আছে। কি আছে? তিনটা সমকোণী ত্রিভুজ আছে। খেয়াল করো তো, তিনটা সমকোণী ত্রিভুজ আছে। তাহলে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, এটাকে কি আমরা এই তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল আকারে লিখলেও তোমাদের কোনো আপত্তি আছে কিনা? দুইটাই সমান হবে না? মানে পুরো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, এই 1 নম্বর সমকোণী ত্রিভুজ, 2 নাম্বার, 3 নাম্বার, এই তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে কিনা জানাও তো টিচার ইনবক্সে, এখন জানাও। হ্যাঁ, আমার প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ না, ওটা এখন জেনে লাভ নাই। ওকে, তাহলে আমরা এক কাজ করবো, এই তিনটার ক্ষেত্রফল বের করবো। এই তিনটার ক্ষেত্রফল তোমরা অনেক ভালো মতো বের করতে পারবা। দেখো, ক্ষেত্রফল বের করে তোমরা এক্সপার্ট, আমার থেকেও ভালো পারো। দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি আছে? এবিসি এর ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল বের করতেছি, হ্যাঁ, বা এরিয়া। এবিসি এর ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এ না, উচ্চতা কত? বি, হাফ ইন্টু এ বি। তারপর দেখো তো, ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল কি আসবে? এই যে বড় ত্রিভুজ, ত্রিভুজ এসি এ, এসি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, দেখো এইটা লম্ব না, এটা কিন্তু এখন আমাদের লম্ব, এই কোণটা বের করার জন্য এত স্ট্রাগল, এই কোণটা কিন্তু লম্ব, তার মানে এটা তার ভূমি হিসেবে চিন্তা করতে পারো, এটা লম্ব, অথবা এটাকে লম্ব, এটাকে ভূমি হিসেবে চিন্তা করতে পারো। একই কথা দুইবার বলছি, মানে এটাকে ভূমি, এটাকে লম্ব মনে করতে পারো এই সমকোণী ত্রিভুজটার। ওকে, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সি ইন্টু সি, তাহলে হাফ সি স্কোয়ার বর্গ একক। লাস্ট সমকোণী ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই, সিডি এর ক্ষেত্রফল কত? সিডিই, সিডি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, দেখো ভূমি কত? বি, উচ্চতা কত? এ, তাহলে হাফ ইন্টু এবি, হাফ ইন্টু কি? এবি। হ্যাঁ, এসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, বাট আপাতত আমার সমদ্বিবাহু নাকি এটা নিয়ে চিন্তা করা লাগতেছে না। আপাতত আমরা যদি চিন্তা করি ক্ষেত্রফল কি, তাইলেই হবে। আমরা জাস্ট এই কোণটা 90 ডিগ্রি, এইটা জানানোর জন্যই এতখানি প্রমাণ করছি। বাকি অংশটুকু দেখো, জাস্ট ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো সবাই পারে। এখন দেখো, এই ক্ষেত্রফলগুলো যোগফল নিতে হবে। তাইলে আমরা এখানে কি লিখবো? যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কার সমান হবে? এই যে এটা মানে ক্ষেত্রফল এ বি ডি ই সমান হবে ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এসিই, এসিই আর একটা কি? সিডিই।
প্লাস ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। তাহলে দেখো এখন এখানে কি পাইছো, বাম পক্ষে পাইছো হাফ এ প্লাস বি হোল স্কোয়ার, ডান পক্ষে কি পাইছো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এবি, ওই দেখো উপরে করে রাখছি, এবিসি হচ্ছে হাফ ইন্টু এবি, এসি কত হাফ সি স্কোয়ার, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হাফ সি স্কোয়ার, সিডি কত, সিডির ক্ষেত্রফল হাফ এবি, এটাও হাফ এবি, হাফ এবি। এখন দেখো আমাদের কাজ শেষ, এই যে হাফ এবি আর এই হাফ এবি, এ খাইছে এখানে গুণ দিছি কেন, এটা প্লাস হবে, সরি, হাফ এবি আর হাফ এবি যোগ হয়ে কত হবে, শুধু একটা এবি, এখানে কি থাকে হাফ ইন্টু, দেখো এখানে ফর্মুলায় ভাঙো, তোমাদের প্রিয় ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা দেখবা সারা জীবনেও তোমার পিছু ছাড়বে না, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এগুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর দেখো এখানে কি পাচ্ছ, শুধু এবি প্লাস হাফ সি স্কোয়ার। এই হাফ টাপ দেখতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, ভালো লাগতেছে না, আমরা হাফ 2 গুণ করে দিই বোথ সাইডে, হ্যাঁ বোথ সাইডে 2 গুণ করে দিলে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান পাবো 2ab প্লাস সি স্কোয়ার, এই 2ab কেটে যায় আর আমাদের জীবন সুন্দর হয়ে গেল। এখন দেখো আলটিমেটলি তুমি কি লিখলা, সেই তোমার পিথাগোরাসের উপপাদ্য, যারা আজকে প্রথম প্রমাণ করতেছো, কংগ্রাচুলেশনস, যে তোমার জীবনে প্রথমবারের মতো পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে ফেলে দিছো, এটা বড়সড় একটা অ্যাচিভমেন্ট, বুঝবা পরে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। দেখো এখানে আমাদের যে সমকোণী ত্রিভুজ ছিল এবিসি, এর দিকে তাকাও, a স্কোয়ার মানে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কি আসছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে লাস্টে গিয়ে তুমি কি লিখবা, সুতরাং লিখবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। প্রমাণিত, এখানে লিখতে পারো প্রমাণিত, অথবা তুমি আরো লিখতে পারো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এটা লিখে দিতে পারো, প্রুফড। তুমি যেখানে ইচ্ছা সেখানে প্রমাণিত লিখতে পারো, ঠিক আছে। চিত্রের ব্যাখ্যা একটু লিখতে হবে, হ্যাঁ অবশ্যই চিত্রের ব্যাখ্যা লিখতে হবে। হাফ কিভাবে কাটা গেল, একজন প্রশ্ন করছে, গুড কোশ্চেন। হাফ কাটা গেছে কিভাবে, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি, এখানে কি করছি, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করে, ঠিক আছে, দুই পাশে যদি তুমি 2 দ্বারা গুণ করো, হাফ আর 2 কেটে 1 হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা এটাতে পুরোটা রিক্যাপ করব, মনোযোগ দিয়ে শুনবা, কোনো টিচার ইনবক্সে কোনো কিছু লিখবা না, আমি দেখবো না, আজকে লিখো, আজকে যত খুশি লিখো, আমি দেখবো না আর, ঠিক আছে। ওকে, আর যদি বেশি লিখতে থাকো তাহলে পরে একটা কুইজ আছে, কুইজও দেওয়া হবে না, ঠিক আছে। এখন ডিসিশন তোমাদের। ওকে, দেখো এখানে কি করছি, আমাদের 2টা সমকোণী ত্রিভুজের সাহায্যে, মানে পিথাগোরাসের প্রমাণের অনেক কিছু আছে, এরপরে আমরা আরেকটা প্রমাণ দেখবো, তারপরে হচ্ছে আমরা শেষ করব, আজকে একটু সময় লাগবে। তো দেখো এখানে আমাদের কি বলছে, 2টা সমকোণী ত্রিভুজের সাহায্যে, 2টা সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখন এখানে আমরা প্রথমে মনের সুখে একটা সমকোণী ত্রিভুজ নিছি এবিসি, এই মনের সুখে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা মার্ক করে দিছি, এটা এ, এটা বি, এটা সি, এবির দৈর্ঘ্য বি, বিসির দৈর্ঘ্য এ, আর এসির দৈর্ঘ্য হচ্ছে সি, আমরা বলে নিছি ইচ্ছা মতো, আর এটা হচ্ছে সমকোণ, আমাদের ইচ্ছা মতো আমরা ধরছি। এখন তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে তুমি যখন দ্বিতীয় সমকোণী ত্রিভুজটা চুজ করবা, তখন এমন ভাবে তুমি চুজ করবা যেন 2টা সমকোণী ত্রিভুজ তোমার কি হয়, সর্বসম হয়। এখন সর্বসম হইলে সুবিধা কি, সর্বসম হইলে যে কোনো প্রমাণ করা আমাদের জন্য সুবিধার, সেই জন্য আমরা চাচ্ছি 2টা সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, 2টাই সেম সমকোণী ত্রিভুজ হোক, খালি একটু দেখতে একটু ভিন্নভাবে থাক, মানে আমরা যাতে বুঝাইতে পারি যে হ্যাঁ আমরা 2টাই সমকোণী ত্রিভুজ নিছি, 2টাই কিন্তু সেম বাট দেখতে ডিফারেন্ট, মানে সেম বাট ডিফারেন্ট। দেখো এখানে এবিসি ত্রিভুজ নিছি, এরপর আমরা কি বললাম, আমরা গল্প লেখা শুরু করলাম যে বিসি যে ভূমিকে সিডি পর্যন্ত বর্ধিত করি, এই সিডির দৈর্ঘ্য কত হবে, বি এর সমান, যেটা ছিল আমার কি লম্বের সমান, এই বি এর সমান। তারপর আমরা বললাম ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করি, কি পর্যন্ত, ডিই লম্ব, ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি, যেই ডি দৈর্ঘ্য কত হবে এ, আমাদের ভূমির দৈর্ঘ্যের সমান। এরপর আমরা কি বললাম, সিই জয়েন করে দিই, সি জয়েন করলে আমাদের কি হবে, দেখো এই বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান কি হয়, সি স্কোয়ার না, মানে এটাও কিন্তু সি সমান হবে, এই এখানে যে সি ছিল এটাও কিন্তু সি সমান হবে।
এখন আমরা কি করছি, এ আর ই জয়েন করে দিছি। কি করছি, এ আর ই জয়েন করে দিছি। আমাদের চিত্র আঁকানো শেষ। এটা একটা ট্রাপিজিয়াম। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা সহজেই পিথাগোরাসের উপপাদ্য প্রুফ করে ফেলতে পারবো যদি ক্ষেত্রফল নিয়ে আমরা কাজ করি। ক্ষেত্রফল নিয়ে, কারণ এই বাহুর দৈর্ঘ্যগুলা কোথায় কাজে লাগে, ক্ষেত্রফল বের করতে গিয়ে। যেমন আমরা পিথাগোরাসের স্টেটমেন্টে, উপপাদ্যের স্টেটমেন্টে কি বলছিলাম, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা কিন্তু ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি, তাইলে আমরা এখানে নর্মালি এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রুফ করে ফেলতে পারবো, এটা আমরা বুঝে গেছি। এখন কাহিনী হচ্ছে আমার এই কোণটা লাগবে, কারণ এই দুইটা ত্রিভুজটা আমি চিনি, এই ত্রিভুজ চিনি, বাট এই ত্রিভুজকে আমি কিন্তু চিনি না। এই ত্রিভুজকে কিন্তু আমি কিন্তু চিনি না। এই ত্রিভুজ, এই স্পাইরাল ত্রিভুজকে আমি চিনি না। এখন এর পরিচয় উদ্ঘাটন করব। এর পরিচয় উদ্ঘাটন করার জন্য এখানে এত কাজ করছি যে এবিসি আর ত্রিভুজ সিডি এরা দুটো আলটিমেটলি সর্বসম। তুমি চাইলে সর্বসম প্রমাণ করতে পারো। কিভাবে বলছি, বাহু 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 উপপাদ্য। তুমি চাইলে প্রুফ করতে পারো, প্রুফটা আমরা করি না এখানে। হ্যাঁ, মানে এক্সট্রা কাজ, প্রুফটা চাইলে করতে পারো, কারণ আমার লাগবে শুধু এই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা শুরুতে দেখো প্রথম ত্রিভুজে বলতে পারি এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হয় আমাদের, 90 ডিগ্রি। লিখে রাখছি 1 নম্বর ইকুয়েশন দিয়ে। এরপরে দেখো, পরে যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, এখান থেকে আমরা বলতে পারি এই যে বি আর সি, এই দুইটা বাহুর মধ্যবর্তী যেই কোণ, এই ত্রিভুজেরও বি আর সি বাহুর মধ্যবর্তী কোণ সেম হবে। তার মানে বিএসি অ্যাঙ্গেল আর ডিসিই অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে, দুইটা একই। এই দুইটা একই লিখছি। একই লেখার পরে দেখো এটা একটা সরল রেখা না, বা লাইন। এই লাইনের উপর টোটাল উৎপন্ন কোণ কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা আর এই কোণের যোগফল কত হবে, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে। দেখো লিখছি। এখন আবার আমরা বের করে ফেলছি ডিসিই অ্যাঙ্গেল। এই যে ডিসিই অ্যাঙ্গেল, এটা কার সমান, এই ভদ্রলোকের সমান। তাহলে ওটা আমরা লিখছি বিএসি এসিবি। এখন এসিই অ্যাঙ্গেল এটা কিভাবে বের করলাম, এটার ওই পাশে পাঠিয়ে দিছি। এই দুটার যোগফল কত আমরা পাইছি, 90 ডিগ্রি 1 নম্বর ইকুয়েশন থেকে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে আমাদের আননোন একটা ত্রিভুজ ছিল স্পাইরাল, এই ত্রিভুজটা কি, একটা সমকোণী ত্রিভুজ। ইয়েস। এবার আমরা কি লিখলাম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই সমকোণী ত্রিভুজ আছে তিনটা, তাদের সমষ্টির সমান। তারপর বসাই দিছি, শেষ। দ্যাটস ইট। যেমনি ইচ্ছা টার্ন করে আঁকাইতে পারো। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যের এই প্রমাণ। এই স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, বা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। দ্যাটস ইট। ওকে, চলো আমরা সামনে দেখি। সামনে আরেকটা প্রমাণ আছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। এটা আমরা ঝটপট করে ফেলবো, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। আজকে বলছি যেহেতু উপপাদ্যের ক্লাস, প্রথম ক্লাস, আজকে একটু সময় বেশি লাগবে, সো এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই ভাইরা। ওকে, আমরা এই প্রমাণটা দেখি, এটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ তাসিন, এভাবে মনে রাখতে পারো চাইলে। তো দেখো, এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ বানাইতে হবে আগে। সমকোণী ত্রিভুজ আগে বানাই। তো এটাকে আমরা এভাবে রাখি। তাহলে তোমরা বুঝতেই পারতেছো কোনটা আমাদের সমকোণ। এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। আমরা এবিসি একটা ত্রিভুজ নিছি, যার এই কোণটা হচ্ছে সমকোণ। এখন তুমি বি বিন্দু থেকে, খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শোনো, বেশি কথা মানে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বি বিন্দু থেকে আমরা এক কাজ করব, বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব টানবো। কি টানবো, লম্ব। আমরা বলছি না সদৃশকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব টানবো, এগুলা ব্যাখ্যা লিখতে হবে। ওকে, বি বিন্দু থেকে এসি এর উপরে একটা লম্ব টানবো। এখন আমরা একটু ত্রিভুজের সব বাহুগুলার নামগুলা দিয়ে দিই। এইটা মনে করো আমাদের সি, এটা মনে করো আমাদের এ, এটা মনে করো আমাদের বি। কথার কথা, এই টোটালটা হচ্ছে আমাদের সি, টোটালটা এসির দৈর্ঘ্য হচ্ছে সি। এখন আমরা সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কে কি জানি, দুটা কোণ আর একটা বাহু যদি সমান হয় তাহলে তারা কি সদৃশকোণী, বা দুটা বাহু আর অন্তর্গত কোণ যদি সমান হয় তাদেরকে আমরা কি বলি, সদৃশকোণী বা সদৃশ। সদৃশ ত্রিভুজ আর সর্বসম ত্রিভুজের ভিতরে ডিফারেন্সটা কি জানো?
ডিফারেন্সটা হচ্ছে সর্বসম মানে সর্বে সর্বা, সবকিছুই সমান। সদৃশ কোণী মানে কি? সদৃশ কোণী মানে সদৃশ। যেমন দুইটা সমবাহু ত্রিভুজ, তুমি মনে করো এতটুকু সমবাহু ত্রিভুজ আঁকাইছো, আমি বিশাল বড় আঁকাইছি, দুটা সমবাহু ত্রিভুজকে আমরা কি বলবো জানো? সদৃশ বলবো। ইয়েস, সদৃশ বলবো বা সদৃশ কোণী বলবো, কিন্তু দুটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো না। কেন? কারণ তাদের বাহু তোমারটা একরকম, আমারটা আরেক রকম, মানে আমারটা বড়, তোমারটা ধরো ছোট। কথার কথা, সমবাহু ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্যের কথা বলতেছি। এখন এইটা থেকে আমরা কি পাই? এইটা থেকে পাই হচ্ছে আমরা সর্বসমতা পাই না, আমরা পাচ্ছি কি? সদৃশ্যতা। তো সদৃশ্যতা আশা করি বুঝতে পারছো। এখন হ্যাঁ, কোণগুলো সমান হবে। কোণ যদি সমান হয়, পরস্পর তিনটা কোণ সমান যদি তুমি প্রুফ করতে পারো, তাহলে তারা সদৃশ। অথবা দুইটা কোণ আর একটা বাহু সমান। তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ নিব, আমরা একটা বড় ত্রিভুজ নিব আর একটা হচ্ছে ছোট ত্রিভুজ নিব। একটা বড় একটা ছোট। এখানে ছোট ত্রিভুজের এই লেন্থটাকে আমরা বলতেছি, দেখো এতটুকুকে আমরা বলতেছি ডি। এটা মনে করো বি থেকে ডি বিন্দু পর্যন্ত গেছি, এতটুকু হচ্ছে স্মল ডি, এতটুকু হচ্ছে স্মল ই। তাহলে এখানে দেখো দুইটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজ এ বি সি আর একটা ছোট ত্রিভুজ নিব। মনে করতে পারো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ যে কোনো একটা নাও, এ ডি বি, এ বি ডি। এই দুইটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এ বি সি এ বি ডি। ঠিক আছে? এখন দেখো এখান থেকে কি কি লিখতে পারো। এখান থেকে দেখো এই যে আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে, বা আমরা হচ্ছে বড় ত্রিভুজ না নিয়ে ছোট ছোট দুইটা ত্রিভুজ নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ছোট দুইটা নেই, দেখো ছোট ছোট দুইটা ত্রিভুজে ভাঙছি, ছোট নেই। বড় নিয়ে আমরা ডিফারেন্ট আরেকটা দিন বিপরীত উপপাদ্য প্রমাণ করবো যখন, তখন দেখবো যে এবিডি ও ত্রিভুজ এসিডি, এই দুটা নিলাম। এই দুটার ভিতরে দেখো বিডি সমান বিডি, এরা কি? সাধারণ বাহু। এরপরে দেখো দুটা অ্যাঙ্গেল সমান, অ্যাঙ্গেল এ ডিবি সমান অ্যাঙ্গেল বিডিসি। দেখো তো এই দুটো অ্যাঙ্গেল সমান কিনা। এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটাও কি? অবশ্যই পারপেন্ডিকুলার, তার মানে এই দুটো অ্যাঙ্গেল সমান। এরপরে কোন অ্যাঙ্গেল সমান বলো তো দেখি। ত্রিভুজ এবিসি নিব না, আমরা বড় ত্রিভুজকে একটু ইগনোর করতেছি। এরপরে বড় আমাদের কোন কোন অ্যাঙ্গেল সমান, কোন অ্যাঙ্গেল দুটা সমান হবে। এরপরে দেখো আমাদের এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান, নাকি এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা সমান? বলবা তো দেখি কোন অ্যাঙ্গেল সমান, শুধু নাম দিয়ে বলো। এই যে অ্যাঙ্গেল, এই বি এর এই সাইডের এ বি ডি আর হচ্ছে বি সি ডি, এরা দুইটা সমান কিনা, হ্যাঁ বা না? আকাশ বলতেছে উড়ে এসে একরকম। হ্যাঁ, অনেকে বলছো জানো না। ঠিক আছে, দেখো এই দুটা ত্রিভুজের মধ্যে আমাদের কোনো সাধারণ কোণ নাই। ঠিক আছে, এই দুটা ত্রিভুজের মধ্যে আমাদের কি কোনো সাধারণ কোণ নাই। তাহলে এখান থেকে এই দুটাকে তুমি নর্মালি, এই যে ছোট দুইটা, আমরা অনেক সময় ছোট দুইটা নিয়ে প্রুফ করতে শুরু করে দিই, ছোট দুটাকে কি তুমি সদৃশ কোণে প্রুফ করতে পারবা? সদৃশ কোণী বা সর্বসম আমরা পারবো না। এখন লেখো এখানে, এখানে এবার আমরা দুইটা কেস বানাবো। এখান থেকে এতটুকু থাক আমাদের, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি, এই দুইটা নিলাম, এবিসি এডিসি। এবিসি এডিসির ভিতরে দেখো প্রথম পয়েন্ট, অ্যাঙ্গেল বিসিএ সমান অ্যাঙ্গেল বিসিডি, এই দুটা কি? সাধারণ কোণ। সাধারণ কোণ। এই যে আমাদের বড় ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজ, এই যে ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজের মধ্যে এটা কি? সাধারণ কোণ না? এটা আমাদের কি? সাধারণ কোণ। এইবার এই বড় ত্রিভুজ আর এই ছোট ত্রিভুজের ভিতরে দেখো এই বাহুটা কি? সাধারণ বাহু না? এই বাহুটা কি? সাধারণ বাহু। লিখে ফেলো, বিসি সমান বিসি, সাধারণ বাহু। এরপর আমরা আর কি লিখতে পারি বলো দেখি। হ্যাঁ, সবিক জানি, শুরুতে আমরা নিলাম, নিয়ে দেখলাম আমরা সদৃশ কোণী প্রুফ করতে পারি কিনা, দেখলাম আমরা পারি না। আমাদের প্রত্যেকটা ওয়ে ট্রাই করে দেখা উচিত।
এডিসি অবশ্যই ট্রায়াঙ্গেল। এরপরে দেখো দুইটা কোণ সমান, কোন দুইটা কোণ জানো? দুইটা কোণ সমান, এই যে এডিসি অ্যাঙ্গেল আর এই যে এবিসি অ্যাঙ্গেল, এই দুইটা সমান। অ্যাঙ্গেল এডিসি সমান অ্যাঙ্গেল এবিসি, এরা হচ্ছে সমান, সমান কত? 90 ডিগ্রি। অতএব তুমি কি লিখবা? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি সদৃশকোণী তথা সদৃশ, সদৃশকোণী তথা সদৃশ। তাহলে সদৃশকোণী যদি হয় তাহলে আমরা কি কি লিখতে পারি জানো? সদৃশকোণী হলে যে কোনো একটা কোণের রেসপেক্টে তুমি অনুপাতগুলো সেম পাবা। সদৃশকোণী হলে কি পাবা? যে কোনো একটা কোণের রেসপেক্টে অনুপাতগুলো সেম পাবা। তো ধরো আমরা এখানে যে কোনো একটা কোণ নিয়ে নিচ্ছি, আমরা অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে, যেহেতু অ্যাঙ্গেল সি দুটারই সমান, দেখো অ্যাঙ্গেল সি কিন্তু আমাদের দুটার মধ্যেই সাধারণ, তাহলে যে কোনো কোণের সাপেক্ষে আমরা কি পাবো? বাহুগুলোর অনুপাত সেম হবে। তাহলে ছোট ত্রিভুজের বাহু কি কি? বি বাই ডি, বি বাই ই। আর বড় ত্রিভুজের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বাহু কি? বি বাই সি, বি বাই ডি, বি বাই সি। না, এভাবে নিলে আমাদের হচ্ছে না। এক সেকেন্ড, এখানে দেখো আমাদের ক্যান্সেলেশন হচ্ছে, ক্যান্সেলেশন করা যাবে না। এই কোণের সাপেক্ষে আমাদের হচ্ছে উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সদৃশ সদৃশ কোণের সাপেক্ষে আমরা কি কি লিখতে পারি? সদৃশ কোণের রেসপেক্টে আমরা কি লিখতে পারি? এ বাই সি সমান ই বাই এ লিখতে পারবো। দেখো এ বাই সি সমান ই বাই এ লিখতে পারবো আমরা। এই যে অ্যাঙ্গেল এ নিচ্ছি আমরা, এ বাই সি, আর এখানে কি আসবে আমাদের? ই বাই এ। দেখো তো বুঝো কিনা? এ বাই সি সমান ই বাই এ। সিমিলার ভাবে কি লিখতে পারবা? বি বাই সি সমান ডি বাই বি। দেখো এখানে বি ডিভাইডেড বাই সি, বড় ত্রিভুজের দুইটা, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম বলছিলাম আমরা। এই ত্রিভুজটা ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা সর্বসম, দ্যাটস ওয়াই বি বাই সি মানে এই টোটাল বাহু সমান। আমরা কি বলতে পারি এটার ক্ষেত্রে? দেখো এটার হচ্ছে এইটা, দেখো দুইটা ত্রিভুজই আমাদের সর্বসম হবে, এটাও সর্বসম হবে, এটাও, আর বড়টা সর্বসম না, সরি, সদৃশকোণী হবে। তো অনুরূপ ভাবে তুমি লিখবা যে পরের দুইটা হচ্ছে আমাদের কি? পরের দুইটা হচ্ছে আমাদের সদৃশকোণী। আমি এখানে একটু বলি, দেখো এই প্রুফটা আমরা পুরোটা শেষ করব না, এই প্রুফটা আমরা নেক্সট দিন আবারও দেখব, ঠিক আছে? যেটা হোক সমস্যা নাই, ওই বিডিসি এডিসি নিয়ে ঝামেলা তুমি প্যারালাল টেক্সটের সাথে মিলাইতে যাও না। প্যারালাল টেক্সটের সাথে মিলাইলে তোমার ভুল না, আমি প্যারালাল টেক্সটের মতো আঁকাইনি, ঠিক আছে? প্যারালাল টেক্সটের মতো আঁকাইনি। ওকে, তো এই প্রুফটা হচ্ছে আমরা হচ্ছে নেক্সট দিনও সেম ভাবে সেম ওয়েতে দেখবো। জাস্ট হচ্ছে আজকে এক জায়গায় হচ্ছে আমরা এন্ড করতেছি, মানে সাম আপ করতেছি, মানে শেষ করবো আর কি, যে এখান থেকে কিভাবে আমাদের আসে। তো নেক্সট দিন আবার আমরা এটা আবার দেখবো, ঠিক আছে? এডিসি ট্রায়াঙ্গেল না, কে বলছে তোমারে? ও আচ্ছা, বিডিসি, সরি সরি, এডিসি লিখছি এখানে, হবে বি, এক্সট্রিমলি সরি, বিডিসি, সরি, ওটা বলছি বিডিসি, লিখে ফেলছি এডিসি। যাই হোক, তো দেখো যেটা বলতেছিলাম তোমাদের, পুরো ট্রায়াঙ্গেলটা নিবা, পুরো ট্রায়াঙ্গেলের সাথে ছোট একটা ট্রায়াঙ্গেল তুমি কি প্রুফ করতে পারবা? সদৃশকোণী। এরপরে সদৃশকোণী মানে সদৃশ, সদৃশ মানে কি? অনুরূপ বাহুগুলার কি অনুপাত সেম। এরপরে তুমি পুরো ট্রায়াঙ্গেলটা নিবা এবিসি, তারপরে কি নিবা? এ ডি বি, ঠিক আছে, বা এবিডি। এই দুটাও সদৃশকোণী বা সদৃশ হবে। তারপরে এরকম দুটা ইকুয়েশন পাবা। হ্যাঁ, একটার ব্যাখ্যা তোমার বোঝার কথা, আরেকটা হচ্ছে আমি দুইটা প্রুফ না করে লিখছি। এখন এই দুটা থেকে কি আসে দেখো, এ স্কোয়ার সমান সিই, সি ইন্টু ই। তারপরে দেখো এটা এক নাম্বার। তারপর এখান থেকে আসবে হচ্ছে আমাদের বিই সমান ডিসি, বিই সমান ডিসি। ওকে, বিই সমান ডিসি। এখানে হচ্ছে ভুলে আমরা ই লিখছি, এখানে বি আসবে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, দ্যাট মিনস বি স্কোয়ার সমান ডিসি, বি স্কোয়ার সমান ডিসি। এখানে আমাদের বি ছিল, বি বাই টোটালটা সি, বি ডিভাইডেড বাই আমাদের এই ছোটটা ডি। ওকে, এখন এই দুটা যোগ করো, 1 আর 2 সি। এক আর 2 যোগ করলে আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিই প্লাস ডিসি। এখান থেকে দেখো সি কমন নিলে কি পাবা? ই প্লাস ডি। আর এই ই প্লাস ডি মানে কত? ই প্লাস ডি মানে হচ্ছে আমাদের সি,
সি ইন্টু সি সমান সি স্কোয়ার। এটা থেকে আমরা আবার নেক্সট দিন শুরু করব। তোমরা আশা করি এটা বুঝতে পারবো, মানে সদৃশ কোণ বানায় নিলে হয়ে যাবে। তো আমাদের এখানে একটু রাশ হয়ে গেছে আর কি, ওটা ঠিক করে নিও, আমরা নেক্সট দিন পুরোটা ঠিক করে নিব। এখানে ওই যে ট্রায়াঙ্গেল আঁকানোতে ঝামেলা হইতে পারে, নেক্সট দিন আমরা পুরোটা আবারও দেখবো, কোনো টেনশন নাই। এসিডি কই থেকে আসলো আবার? এসিডি কি? এসিডি তো আসবে না, কোথাও কি এসিডি লিখছি? লিখলে ওটা ঠিক করে নিও, এখানে শুধু বিডিসি হবে আর কি। মানে প্রথমে একটা বড় ট্রায়াঙ্গেল নিবা, তোমাদের যেটা বললাম, একটা বড় ট্রায়াঙ্গেল নিবা, একটা ছোট নিবা, আবারও একটা পুরো বড়টা নিবা, তারপরে এই পাশের ছোটটা নিবা বড়টার রেসপেক্টে। দুটাই হচ্ছে আমাদের সদৃশ কোণ নিবা, সদৃশ প্রুফ করবা, তারপরে এরকম দুটা স্টেটমেন্ট আসবে। এই দুটা স্টেটমেন্ট থেকেই তুমি প্রমাণ করে ফেলতে পারবা। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করতে পারি। আমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্কটা সলভ করবা তোমরা। এটা খুব একটা কঠিন প্রবলেম না, এটা হচ্ছে প্রুফ করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে এ নাম্বারের এটা বের করবা, তারপরে এটা হচ্ছে প্রুফ করবা, পিথাগোরাসের উপপাদ্য প্রুফ করা, সেম প্রবলেম। এটা একবার করবা আর কি, ক্লাসে যদিও দেখাইছি, বাট নিজেরা একটু ট্রাই করবা। তো আজকের মতো এতটুকুই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য। আর যাদের যাদের এখনো সমস্যা থেকে গেছে, একটু কাইন্ডলি ভিডিওটা আবারও দেখবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।